আলাইকুম, আমি আর্কিটেক্ট শামসুন নাহার মুন্নি। আজকে আমরা একটা গণ বুদ্ধিজীবী ফোরামে বসছি, যেখানে সবাই আমরা বুদ্ধিজীবী, মানে দেশের এটা গণতান্ত্রিক অধিকার, সবাই বুদ্ধিজীবী, সবাই তার বুদ্ধিমত্তা এবং আইডিয়া, চিন্তা চেতনা একটা ফোরাম। যে এই ফোরামে যে কেউ যে কোনো তথ্য, চিন্তা চেতনা সবকিছু বলতে পারে। এটা একজন চায়ের দোকানদার, একজন পান দোকানদার, তারও যদি একটা ভালো আইডিয়া থাকে সে দিবে। সেরকম একজন পিএইচডি হোল্ডার, সেও যদি দেশেরকে নিয়ে একটা ভালো আইডিয়া থাকে দিবে। দেশের নাগরিক সবাই যার কোনো ভালো আইডিয়া থাকবে সে এটা দিবে। তো এরকম একটা ফোরামের মধ্যে এসে আসলাম। ওই ফোরামের একজন মেম্বারকে, উনি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, ওনার কাছে আমি জানতে চাই হ্যাবোট মানে কি। আপনি হ্যাবোট বলতে কি বুঝেছেন? তো আপা, আপনি আপনার নাম পরিচয় দেন, দিয়ে আপনি একটু বলেন যে হ্যাবোট বলতে আপনি কি বুঝেন। হ্যাঁ দাও, হ্যাঁ বলেন, আপনি এদিকে তাকাই বলেন। হ্যাঁ, আমি অ্যাডভোকেট তাসমিন রানা, সুপ্রিম কোর্টের, বাংলাদেশ সুপ্রিম কোর্টের। আমি সাবেক সংসদ সদস্য। আমি হ্যাবোটের পক্ষে কথা বলতে চাচ্ছি এই কারণে যে যেহেতু আমাদের এই 54 বছরে বাংলাদেশের জনগণের কাছে এই সর্বপ্রথম সংবিধান কি জিনিস একদম গ্রাম অঞ্চলেও পৌঁছে গিয়েছে। হ্যাঁ আর না, এই দুইটা শব্দের মধ্যে আমাদের সংবিধানটা আটকে আছে, এবং এই সংবিধানটা আটকে আছে এইটা আমরা শুধুমাত্র এই জুলাই বিপ্লবের মাধ্যমেই আমরা এটা জনগণের কাছে উন্মোচন করার সুযোগ পেয়েছি। কেননা এর আগে যে সরকার ছিল সেখানে একটা ধারায় উল্লেখ ছিল যে সংবিধান নিয়ে কথা বললেই তার মৃত্যুদণ্ড, সেটার পক্ষে বল। অথচ আমরা কেউ অনেকে জানিও না যে আমাদের অনেক শিক্ষিত বলেন, স্বশিক্ষিত বলেন কিংবা নিরক্ষর বলেন, অনেকে জানেই না যে রাষ্ট্রটা হলো জনগণের সঙ্গে রাষ্ট্রের যে চুক্তি হয় সেই চুক্তিটাকেই বলে সংবিধান। সেই চুক্তিটা জনগণের কাছে করলো, কিন্তু আজ পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করে নাই। ভোট আসলে কি বলে, ভোট দেন ভোট দেন। ভোটটা নিয়ে তারা কোথায় যাবে? যাবে তো সংবিধানের কাছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশে 12টা সংসদ সদস্য নির্বাচন তথা এমপি নির্বাচন হয়েছে। আমাদের এখানে গণভোট হয়েছে 3টা, রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে 3টা, প্রায় 17-18টা নির্বাচন জাতীয় পর্যায়ে হয়েছে। কিন্তু তারপরেও আমরা আমাদের রাষ্ট্রটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি নাই। কেন পারি নাই? কেননা আমরা তো ফিরে আসি এই সংবিধানের কাছে। এখন সংবিধানের ভিতরে কি আছে তা কিন্তু জনগণকে জানানো হয় নাই। একমাত্র এই জুলাই বিপ্লবের মাধ্যমেই আমরা জনগণের সামনে আমাদের এই বিদ্যমান যে 72-এর সংবিধান রয়েছে সেটা আমরা উন্মোচন করতে পারছি। আর সেই উন্মোচন করতে যেয়ে আপনারা তো জানেন না যে আপনাদের বিনা বিচারে আটক করারও নিয়ম এই সংবিধানে রয়েছে, আপনাকে হত্যা করার নিয়ম এই সংবিধানে রয়েছে। আপনাকে এই বাংলাদেশে বলা হয় যে এটা গণতন্ত্র, আসলে তো এটা রাজতন্ত্র। কিভাবে রাজতন্ত্র? আপনি যদি সংবিধানে, যেহেতু এখন অ্যান্ড্রয়েড ফোন সবার হাতেই আছে, প্রায় প্রত্যেক গ্রামেই আছে, যার হাতে নেই যাদের হাতে আছে তাদের উচিত এই সংবিধানের যে পাঠ করা। যেহেতু সেখানে গেলে আপনি গুগলে সার্চ দিয়ে বাংলাদেশের সংবিধান জানতে চাইলে জানতে পারবেন, আপনি গুগলে সার্চ দিয়ে জুলাই সনদ কি সেটা জানতে পারবেন। অথবা এই এতখানি সুযোগ থাকার পরেও যদি আপনারা চোখ বন্ধ করে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল কি বলল, কোনো ব্যক্তি বিশেষ কি বলল, কোনো টকশোওয়ালারা কি বলল সেগুলো শোনেন, তাহলে তো আপনারা আর আগেতে পারবেন না। তাইলে তো আবার এই 2000 ছাত্র জনতা, শিশু, বৃদ্ধ যে হত্যার শিকার হলো সেটা তো আবার হবে, তার বাচ্চা আবার হত্যার কাণ্ডের শিকার হবে। আপনি যদি এই হত্যাকাণ্ডকে বন্ধ করতে চান তাহলে আমাদের অবশ্যই হ্যাবোট দিতে হবে। কেননা এই হ্যাবোট আমাদের রাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। কিভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছে? আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের আর্টিকেলে যদি যান সেখানে দেখবেন যে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা। প্রধানমন্ত্রীর হাতে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এই 3টি বিভাগের মাধ্যমেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করা হয়। 3টি বিভাগ একক ব্যক্তির হাতে। কিভাবে একক ব্যক্তির হাতে? একজন প্রধানমন্ত্রী সংসদের একজন সংসদ নেতা হিসেবে সে যে কোনো আইন করতে পারে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে। আবার যদি তার হাতে যদি 142 নম্বর অনুচ্ছেদ থাকে তাহলে সে যে কোনো আইন করতে পারে। এইভাবে দেখবেন যে সে আইন বিভাগটা সে কন্ট্রোল করছে। শাসন বিভাগ তো তার হাতে আছেই। আর তারপরে আপনি দেখবেন বিচার বিভাগ, আপনি 95, 48-এর 3 যোগ 95 যোগ 49, এই 3টা আর্টিকেল একসঙ্গে করলেই আপনার আর বিচার বিভাগ প্রধানমন্ত্রীর কন্ট্রোলে। সেই বিচার বিভাগে কি আছে?
আপনি একজন মানুষ খুন হলো, সেই খুনির একটা বিচার হলো, বিচার হয়ে তার ফাঁসির রায় হলো, সেই রায়টা সরকার যে কোনো মুহূর্তে আপনার বাতিল করে দিতে পারে, কিন্তু যে ভিকটিম তার কোনো অনুমতির দরকার নেই। কিন্তু এই জুলাই সনদ বলছে বিনা বিচারে যে আপনি যে যার হত্যাকাণ্ডের খুনিকে যে আপনি ছেড়ে দিবেন, খালাস দিবেন, যার খুন হলো ভিকটিমের কথা ছাড়া তা হবে না। এই জুলাই সনদ এইটা ঘোষণা করেছে এবং এই জুলাই সনদ হ্যাঁ ভোটের মাধ্যমে আমাদের এইগুলো সংবিধানে সংযোজন করতে হবে। সেটা সেই হিসেবে আমাদের জুলাই সনদকে হ্যাঁ বলতে হবে। আর আমরা জানি যে প্রধানমন্ত্রী কিন্তু আমাদের বাংলাদেশে আইনের ঊর্ধ্বে যে প্রধানমন্ত্রী থাকে তাকে আইনের আওতায় আনার জন্য আমাদের জুলাই সনদে হ্যাঁ ভোট দিতে হবে। কেননা প্রধানমন্ত্রী যদি দেশদ্রোহী হয়, রাষ্ট্রীয় এবং পররাষ্ট্রীয় কার্যক্রমের মাধ্যমে যদি দেশ বিরোধী কর্মকাণ্ড করে, তাকে কোনো আইনের আওতায় আনার জন্য কোনো বিধান বিদ্যমান ৭২-এর সংবিধানে নাই। অতএব সব দিক চিন্তা করে আপনি আপনার জীবন রক্ষা করার জন্য, আপনার সমাজ রক্ষা করার জন্য, আপনার নাগরিক অধিকার রক্ষা করার জন্য এবং আপনি সরকারের হাতে খুন থেকে বাঁচার জন্য, বিনা বিচারে আটকের হাত থেকে বাঁচার জন্য জুলাই সনদকে হ্যাঁ বলতে হবে। এইটার যারা বিরোধিতা করে তারাই ফ্যাসিস্ট, তারাই আবার নব্য হাসিনা রূপে বাংলাদেশে ফিরে আসতে চায়। অতএব জনগণের যে দলিল, সেই দলিলটা আপনারা পড়েন, জুলাই সনদটা পড়েন, পরে আপনারা অবশ্যই হ্যাঁ ভোটে দিয়ে আমাদের জুলাই বিপ্লবকে সাফল্যমণ্ডিত এবং জুলাই বিপ্লবের যে চেতনা সেটা ধরে রাখতে হবে। ধন্যবাদ। তো ধন্যবাদ আপাকে, খুব সুন্দর করে যে জুলাই মানে কেন হ্যাঁ ভোট দেওয়া উচিত, একেবারে আমাদের সংবিধানে কি আছে আর জুলাই সনদটা কি আছে খুব ক্লিয়ার করে বলেছে। এই ক্লিয়ারের জন্য এবং আমরা যখন সাধারণ জনগণকে বলবো তাদেরকে হয়তো অত বলার সুযোগ পাবো না, কিন্তু কেউ যদি বিস্তারিত জানতে চায় হয়তো এই ভিডিওটা দেখলে ওনারা মনে হয় একটু বুঝতে পারবে। আপা আপনি একটু জুলাই সনদটা, আপনি তো এটা বলেছেন, তারপরে আপনি জুলাই সনদ থেকে একদম জিস্ট কিছু আমাদেরকে একটু ফাইনাল জিস্ট কিছু বলেন, যে বিভিন্ন দুই একটা পাতা উল্টায়া একটু জাস্ট একটু মানে 1 মিনিটে যতটুকু পারেন আপনি কি মনে করেন যে সনদটা নিয়ে একটু বলেন। সনদে আমরা যেটা দেখলাম বিভিন্ন জিনিসে বিভিন্ন রকম ঐক্যমত হয়েছে, যেমন দুর্নীতি কমিশনের যে নিয়োগের ক্ষেত্রে 23টা রাজনৈতিক দল ঐক্য একমত হয়েছে, এই সনদটায় কিন্তু আছে উল্লেখ। আচ্ছা আমি তাহলে বলি না, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস সামনে আনো, এই সনদে দেখেন এই 42 নাম্বার দুর্নীতি দমন নিয়োগ ইত্যাদিতে একটা সুন্দর একটা মানে প্রপোজাল আসছে। হ্যাঁ, এটা আমরা ডিটেলে চাইলে পড়ে নিতে পারি, কিন্তু 20টা রাজনৈতিক দল এক হচ্ছে, 7টা রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, তো ইত্যাদি বিভিন্ন রকম ভাবে। নোট অফ ডিসেন্ট দিয়েছে কে সেটাও বলেন। হ্যাঁ, এখন এখানে দেখা যায় যে দুর্নীতি দমন কমিশনের একটা সুন্দর আইন করেছে, যেহেতু এটার আমাদের সংবিধানে কোনো আইন ছিল না, বিধিবিধান ছিল না, সেই বিধিটা করেছে। সেখানেও দেখা যাচ্ছে যে বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট মানে না বলছে আর কি, সে এইটার পক্ষে নাই। মানে সে এই দুর্নীতি দমন কমিশনের নিয়োগটা সে রাজনৈতিকভাবে যে নিয়োগ দেওয়া হয়েছে 54 বছর ওই রকম ভাবেই মানে যে ক্ষমতায় আসবে সেই দিবে। আর এইখানে ছিল নিয়োগ পদ্ধতিটা, এই জুলাই সনদ ঘোষণা দিয়েছিল যে প্রধান বিচারপতি থাকবে, তারপরে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি থাকবে, তারপরে এরকম বিরোধী দলীয় নেতা থাকবে, ওই সংসদে যে বিরোধী দল সেও থাকবে, তার কনসাল্টেও থাকবে, কিন্তু এককভাবে যে প্রধানমন্ত্রী সে নিতে পারবে না, কিন্তু সেটা বিএনপি বাধা দিয়েছে। অর্থাৎ দুর্নীতি দমন কমিশনেও বাধা দিয়েছে, আবার নির্বাচন কমিশনেও নিয়োগের কোনো বিধিবিধান নাই, আমাদের সংবিধানে নাই নিয়োগ পদ্ধতি, বিচার বিভাগেরও নিয়োগ পদ্ধতি নাই। সেই সবগুলো আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আমরা ইনকাম ট্যাক্সের যে মহা হিসাব নিরীক্ষক, যে জাতীয় বাজেট যে কন্ট্রোলে থাকে, সেখানেও কিন্তু ইচ্ছা মতো নিয়োগ হয়। সেই নিয়োগটাও এই জুলাই সনদ একটা সিস্টেমের মধ্যে আনতে চেয়েছিল, কিন্তু সেখানেও আমরা দেখি যে বৃহত্তম দল হিসেবে বারবার বাধা দিচ্ছে। ঠিক আছে, আপনি জুলাই সনদ বাধা
দিলেন, কিন্তু এই যে 72-এর সংবিধান যে হত্যাকাণ্ড করতে পারে, মানুষকে বিনা বিচারে হত্যা করতে পারে, বিনা বিচারে আটক করতে পারে, জাতীয় আয় ব্যয়ের হিসাবকে আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না, মানে লুটপাটের, যেখানে বলা হয় যে লুটপাট করে বেগম পাড়া বানানো হয় কানাডায়, এই যে লুটপাট, এই লুটপাটের জন্য যে মহা হিসাব নিরীক্ষক দায়ী, সেখানেও কোনো কথা নাই। সেখানেও দলীয়ভাবে নিয়োগ দেওয়ার যে পদ্ধতি রয়েছে, এই দলীয়ভাবে নিয়োগ দিয়ে দিয়ে আজ পর্যন্ত এই অবস্থা করেছে। এখন শোনা যাচ্ছে যে 26 লক্ষ হাজার টাকা পাচার হয়েছে, লক্ষ হাজার টাকা পাচার হয়েছে। এরকমভাবে যদি সব বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা দলীয়ভাবে করতে চাচ্ছে। দলীয়ভাবে যদি এতদিন তো ক্ষমতায় ছিল, কেন তারা আমাদের 46 আর্টিকেল, সংবিধান আর্টিকেলটা তারা করে নাই? কেন মৌলিক অধিকার কেড়ে নেওয়ার জন্য যে ব্যবস্থাপনা রয়েছে 26-এর 3, 48-এর 3 আর 142 নিয়ে যে সংখ্যাগরিষ্ঠ 200-র উপরে আর যারা আসন পাবে তারা ইচ্ছা করলে এই দেশটা বিক্রি করে দিতে পারে, আশ্রিত রাজ্য করতে পারে, এইসব বিধিবিধান কেন তারা সংবিধানে তারা ক্ষমতায় থাকার পরেও রাখলো? এটাও একটা জনগণের কাছে প্রশ্ন। তারা জুলাই সনদ বাদই দেন, এই যা আছে সেটাও তো তারা করে নাই। অতএব তাদের উদ্দেশ্যই হচ্ছে আবার একটা ফ্যাসিস্ট নিয়োগ হবে, সেই ফ্যাসিস্টকে আধিপত্যবাদী শক্তি নিয়ন্ত্রণ করবে, আর আমাদের ইয়াং জেনারেশন যাদের রক্ত টকবক করে, তারা অন্যায় সহ্য করতে পারে না, সেই 18, 20, 21 বছরের বাচ্চাগুলো মরবে, আর সেই মরা লাশের উপর দিয়ে তারা ক্ষমতায় সাঁতরে যায়, তার সিংহাসনে বসবে। এইটা আর আমরা হতে দিতে চাই না, এবং এইটা আর হওয়া উচিত না, এবং জনগণের এইটার বিরুদ্ধে কঠিন কথা বলা উচিত, এবং সেই কঠিন কথা বলার জন্য হ্যাঁ ভোট দিতে হবে, এবং যারা এই জুলাই সনদের বিরোধিতা করছে তাদেরকে বয়কট করতে হবে। সুতরাং হ্যাঁ ভোটের ক্ষেত্রে আমরা বলছি, আমরা কিছু প্রশ্ন সেট করেছি, আরো কিছু হয়তো দিব, আলোচনা করে আমরা প্রশ্নগুলি রেডি করছি। আপনি কি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, গুন্ডাপান্ডার হাত থেকে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাতে চাইছেন? কি বলবেন আপনি? যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে আপনি বাঁচাতে চাইছেন, আর যদি না ভোট দেন তাহলে আপনি বাঁচাতে চাইছেন না, আপনি কারো হাতে তাদেরকে রেখে দিয়েছেন। আপনি কি আপনার সন্তানের জীবন রক্ষা করতে চাইছেন? আপনি যারা আপনার সন্তান সৎ সাহস নিয়ে দেশের জন্য কাজ করতে চাচ্ছে, হ্যাঁ, তাদেরকে কি তাদের জন্য কি তাদের জীবনটা কি রক্ষা করতে চাচ্ছেন? যারা জুলাইয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করলো, বা যারা এখনো বেঁচে আছে, যারা শহীদ হয়েছে তো হয়েছে, যারা বেঁচে আছে তাদেরকে কি জীবন বাঁচাতে চাচ্ছেন? তাহলে আপনি অবশ্যই হ্যাঁ দেবেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা জুলাই নেমেছে তাদেরকে বাঁচাতে চাইলে আপনি হ্যাঁ দিবেন। এছাড়া সংবিধান হচ্ছে রাষ্ট্র ও জনগণের মধ্যে যে চুক্তি হয়, সেই চুক্তির সেই দলিল, হ্যাঁ, তো ওই দলিলটা কিন্তু আমরা আসলে যেটা সচেতনভাবে আগে বিগত সরকার আমাদেরকে সংবিধান বুঝতে দেয় নাই, হ্যাঁ, সংবিধানে হাতও দিতে দেয় নাই। তাহলে কি হবে? সংবিধানে হাত দেওয়া মানে ফাঁসি, বা সংবিধানে হাত দেওয়া মানে অন্যায়, সংবিধানে হাত দেওয়া মানে একেবারে আয়নাঘর। সুতরাং আপনি কি জানেন 72 সংবিধানে কি কি আছে? তো আমরা স্বভাবতই সবাই জানি না, আমরাও জানতাম না। আমরাও এখন এসে জুলাই সনদ হওয়ার পরে আমরা জেনে অবাক হয়ে গেছি। আমরা এই প্রজন্ম মুক্তিযুদ্ধ, আমরা অবাক হয়ে গেছি। সুতরাং আমরা চাই আমাদের সংবিধান এত সহজে আমি হয়তো একজনকে বুঝাতে পারবো না, কিন্তু আমরা একটা সুন্দর দেশ, একটা স্বাধীন দেশ চাইতে হলে আমাদের এখনই জুলাই সনদকে হ্যাঁ বলতে হবে, আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ ভোট কিন্তু বিভিন্ন দেশে হয়। এই যে আমরা যে লন্ডনে ব্রেক্সিট হলো, ব্রেক্সিটে সরকার কিন্তু হ্যাঁ ভোটের প্রচার করেছিল, কিন্তু তাদের জনগণ চেয়েছে একসাথে থাকবো না, যার জন্য না জয়যুক্ত হয়েছে। কিন্তু আমাদের দেশে অনেকে বলে সরকার কেন বলে, সরকার একটা দল হয়ে গেছে। না, হ্যাঁ ভোট হচ্ছে এই দেশটাকে আগামী 100 বছর আপনি কি একদম খুব সুন্দরভাবে চান, দেশটাকে আপনার নিজের করে চান, আপনার ছেলে মেয়েদেরকে আপনি চাকরি দিতে চান, বেকারত্ব কমাতে চান, আপনি চান কি সুন্দরভাবে এই যে বিভিন্ন উন্নত বিশ্বের উদাহরণ দেন, উন্নত বিশ্বের, কিন্তু আমরা কেন করতে পারি না? আমাদের বাধা আছে। আমাদের বাধা হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যক্তিরা অসচেতন, আর কিছু আছে সুবিধাভোগী, আর মূর্খরা হচ্ছে আমরা অনেক সময় ভোট দিয়ে ফেলি ওই 2 টাকার চাল, 3 টাকার ডাল, ফ্রি, মাগনা, এগুলোর জন্য। নাথিং টু বি ফ্রি, কিছুই ফ্রি না, সব কিছুরই মূল্য আছে। আমরা পরিশ্রম করব, আমরা সব কিছুই পরিশ্রম করে পাই।
যখন আমরা এই সংবিধানের সাথে এই যে সনদের সাথে আমরা হাবত দিব, তখন আমাদের দেশটা একটা মেকানিজমে চলবে। তখন আমরা এমনি কম টাকায় সব জিনিস কিনবো, আমাদের ইনকাম বেড়ে যাবে, বেতন বেড়ে যাবে, আমাদের দেশটা সুন্দর মতো হবে, পরিবেশ ঠিক থাকবে। একজন রাজনৈতিক গুন্ডা পান্ডা নেতার নির্দেশে আমার রাস্তা বন্ধ হবে না, তারা যায় আসার সময় আমার গাড়ি সাধারণ পায়ে হঠাৎ চলাচল বন্ধ হবে না, একটা নিয়মে চলবে। এবং একটা সংসদে যে দলীয় এবং সরকার দলীয় বিরোধী দলীয় উভয় পক্ষই কথা বলতে পারবে। সুতরাং আমরা হাবত দিব এবং আমরা এই ভিডিওটাতে আমরা যতটুকু চেষ্টা করলাম সচেতন করার জন্য, তো আশা করি বুঝাতে পেরেছি। আর একটা কথা বলি। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমাদের এখন যে হ্যাঁ এবং না ভোট, যে গণভোট, এই গণভোটের প্রবর্তনই করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান একজন অনির্বাচিত ব্যক্তি ছিলেন। তিনি অনির্বাচিত হয়ে বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসছেন। যেমন 24-এ একটা বিপ্লব হয়েছে, তেমনি 75-এর নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের মাধ্যমে অনির্বাচিত জিয়াউর রহমান ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে তিনি অনেক প্রোক্লেমেশন জারি করেছিলেন এই সংবিধানটাকে মানে সংযোজন করার জন্য এবং কিছু বাদ দেওয়ার জন্য। সেই 76 সন থেকে করেছেন তিনি। করতে 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 77-এর মে মাসে তিনি হ্যাঁ না ভোট দিয়েছেন। কিসের জন্য? যে আমি যে নিয়মগুলো করলাম এটার প্রতি তোমাদের সমর্থন আছে কিনা জনগণের। তখন 98% জনগণ জিয়াউর রহমানকে সমর্থন দেয়, সংবিধান সংশোধনের সমর্থন দেয়। আর এখনই তারই গঠিত দল বিএনপি বলছে যে অনির্বাচিত কেউ সংবিধান সংশোধন করতে পারবে না। এগুলো তো ছ্যাপ যদি উপর দিকে দেয় নিজের মুখেই তো আসবে। সেখানে জিয়াউর রহমান সংবিধান সংশোধন। এখন আর এই সরকার কি করেছে? এই সরকার আগে গণভোট দেওয়া উচিত ছিল, উনি গণভোট না দিয়ে একসাথে করে এইটাকে একটা বিতর্কিত করার চেষ্টা করছে। এবং এখন 12,76,00,000-এর উপরে হলো ভোটার। কিভাবে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এতগুলো ডাবল ভোট, একবার হ্যাঁ ভোটও দিতে হবে আবার মার্কার ভোটও দিতে হবে, এটা সম্ভব না। তারপরেও কিসের জন্য দিয়েছে এটা আমরা বুঝতে পারছি না। এখানে অনেক হেফাজত হবে, একটা হজবরল হবে, এটা আমরা বুঝতে পারছি। তারপরেও আমরা হ্যাঁ ভোট দেব। খরচ বাঁচানোর জন্য হয়তো করা হয়েছে, বা আমাদের খরচ বাঁচানোর জন্য হোক, এখন হ্যাঁ ভোটটা আমাদের দিতে হবে। আর এই হ্যাঁ ভোটের মাধ্যমে এই সংবিধানটা জনগণের সামনে একদম গ্রামীণ পর্যায় পর্যন্ত গেল, যে সংবিধানে কি আছে, আমাদের সংবিধানে কি ছিল, যার জন্য জুলাই সনদের প্রয়োজন হলো, সেটাও আমাদের বিবেচনা করতে হবে। কেননা আমাদের সংবিধানে আছে যে বিদ্যমান 72-এর সংবিধান মোতাবেক এমপিগণ কি মৌলিক অধিকার কেড়ে নিতে পারে? হ্যাঁ, এমপিগণ জনগণের মৌলিক অধিকার কেড়ে নিতে পারে। অথচ যখন ভোট দেয় তখন বলে আপনাদের কথা শুনবো, আমাদের ভোট দেন, কিন্তু আবার তাদের হাতেই ক্ষমতা, তারা নাকি আমার কথা কেড়ে নিতে পারবে। এই অধিকার পৃথিবীর কোনো সংবিধানে দেওয়া নাই। বিশ্বের কোনো সংবিধানে কোনো গণতান্ত্রিক দেশে এমপিদের হাতে মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কোনো বিধান নাই, কিন্তু আমাদের এই 72-এর সংবিধানে আছে। হ্যাঁ, এমপিগণ জনগণের মৌলিক অধিকার কেড়ে নিতে পারে। সংবিধানের অনুচ্ছেদ 26-3, অনুচ্ছেদ 70 যোগ অনুচ্ছেদ 142 একত্রিত হলেই জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়া যায়। এই জন্য মৌলিক অধিকার রক্ষার খাতিরে আমাদের হ্যাঁ ভোট দিতে হবে। বিদ্যমান সংবিধান কি বিনা বিচারে মানুষ হত্যা করতে পারে? হ্যাঁ, এই সংবিধান সরকারকে বিনা বিচারে মানুষ হত্যার লাইসেন্স দিয়েছে। কিভাবে দিয়েছে? সংবিধানের অনুচ্ছেদ 46 এবং 1898 সনে ফৌজদারি কার্যবিধি 46-এর 3 ধারা অনুযায়ী বিনা বিচারে হত্যার আইনগত ভিত্তি রয়েছে। পুলিশ 46-এর 3-এ আইনগত ভিত্তি রয়েছে, আপনাকে হত্যা করতে পারে। আর 72-এর সংবিধানে সেই হত্যাকাণ্ডের অনুমোদনকারী মহান মুক্তিযুদ্ধের দ্বারা প্রাপ্ত পবিত্র দলিল হিসাবে কথিত। অনেকে বলে মুক্তিযুদ্ধের পবিত্র দলিল। এই পবিত্র দলিলে আমাদের জনগণকে হত্যা করার লাইসেন্স দেওয়া হয়েছে, জনগণের অর্থ লুটপাট করার লাইসেন্স দেওয়া হয়েছে, জনগণকে জীবন কেড়ে নেওয়ার, জীবিকা কেড়ে নেওয়ার এই যে লাইসেন্স, এইটাও 72-এর সংবিধানে দেওয়া হয়েছে। এই জন্য এই সংবিধান নাকি পাঠ করলে, এই সংবিধান নিয়ে যদি আমরা ঘাটাঘাটি করি নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা বিগত ফ্যাসিস্ট সরকার বলে গেছে। সেই ফ্যাসিস্ট সরকারের ধারাবাহিকতায় আরেকটি দল যা যখনই ছ্যাপ উপরের দিকে যায় তখন নিজের মুখে পড়ে। ওরা যা বলছে গণভোট জিয়াউর রহমানের ভোট ছিল, সেই ভোটকেও তারা এখন অস্বীকার করে। সেই আইনি ভিত্তির উপরেই কিন্তু দাঁড়ায় বিএনপি গঠিত হয়েছে সেই 78 সনে এই জিয়াউর রহমানের মাধ্যমে। তাহলে এখন যে যদি তারপরে আরেকটি কথা, 2011 সনে আপনার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 5ম সংশোধনী, যেটা জিয়ার বৈধতা দিয়েছিল, আইনগত বৈধতা দিয়েছিল তার আর বিচারের, সেখানে
আমরা দেখি যে সেই সেই সংবিধানের সংশোধনীটা আপনার আপনার শেখ হাসিনা বাতিল করে দিয়েছে। তাহলে সংবিধান যদি পঞ্চম সংশোধনী বাতিল করে তাহলে তো বিএনপি থাকার কথা না, মার্কা থাকার কথা না, জিয়াউর রহমানের নাম নেওয়ার কোনো ক্ষমতা নাই আইনি বিধান মতে। তারা যে এখন না ভোটের পক্ষে যে কথা বলছে, না ভোট মানে ৭২-এর সংবিধান, ৭২-এর সংবিধান মানে জিয়া নাই, ৭২-এর সংবিধান মানে ধানের শীষ নাই, ৭২-এর সংবিধান মানে বিএনপি অবৈধ যদি সে আইন মেনে থাকে। ধন্যবাদ। তো ধন্যবাদ। আজকে আমরা পরবর্তীতে আরো ডিটেলে মানুষের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা আবার ভিডিও তৈরি করবো। ধন্যবাদ।